এদেরকে তো এরা তো ক্ষমতার স্বাদ পেয়ে গেছে একবার, মানে একদম অল্প বয়সে উইদাউট এনি ইনভেস্টমেন্ট তারা কিন্তু মন্ত্রী হয়ে গেছে। আন্দোলন তাদের ত্যাগ ছিল, হ্যাঁ ত্যাগ ছিল, অনেকে তো নিজের হাত পায়ে দিয়ে দিছে, ওদের ত্যাগ নাই। তাদের মন্ত্রিত্ব দেওয়াতে অন্যদের মধ্যে লোভ এসে পড়ছে, তাহলে আমি কেন না? তথাকথিত তৌহিদি জনতা ওদের পছন্দ হয় নাই, এটা আরেক ধরনের ত্যাগ করা। এটা কিন্তু এখন হচ্ছে এবং আগামীতে আরো হবে। ওই গ্রুপিং সাব গ্রুপিং, অমুককে ল্যাং মারতে হবে, তার অনুসারীকে সরাতে হবে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম। আরশাদ ফয়েজ ইউটিউব চ্যানেলের আজকের নতুন সাক্ষাৎকারে আমাদের সঙ্গে রয়েছেন বর্তমান সময়ের সিনিয়র সাংবাদিক, জনপ্রিয় সাংবাদিক মাসুদ কামাল। আপনাকে আমাদের এই সাক্ষাৎকারে স্বাগতম। সমসাময়িক রাজনীতি নিয়েই আমরা আজকে মাসুদ কামাল ভাইয়ের সঙ্গে কথা বলবো। অভ্যুত্থানের মাত্র 6 মাসের একটু বেশি সময় গেল। এই সময়ের পরে আমরা দেখলাম যে অভ্যুত্থানে কে কত বেশি দাপট দেখিয়েছে, কার কত ভূমিকা ছিল, এটা নিয়ে এক ধরনের কৃতিত্ব নেওয়া, ভাগাভাগি শুরু হয়ে গেছে। যাকে আমরা মাস্টারমাইন্ড হিসেবে চিনি, সেই মাহফুজ আলমকে নিয়েও স্ট্যাটাস দিচ্ছে যে তিনি নাকি শেখ হাসিনার পতনের আগে একটা সময় পর্যন্ত নাকি তিনি আন্দোলনই চাইনি, বা যখন সার্জিস হাসনাতদেরকে গ্রেপ্তার করা হয়েছিল সেই সময়টাতে। এটা নিয়ে নানা ধরনের স্ট্যাটাস হচ্ছে। শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা নিজেদের মধ্যে মানে বাকবিতণ্ডায় জড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। একই সঙ্গে আমরা দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ, যেটা আপনিও বলছেন, তারা নতুন ছাত্র সংগঠনের ঘোষণা দিচ্ছে এবং শিবিরের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বিরোধ দেখা যাচ্ছে। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কমিটি করছে। এই কমিটি থেকে আমরা সর্বশেষ দেখলাম লক্ষ্মীপুরেও 28 জন পদত্যাগ করেছে। চিটাগংয়ের কমিটি নিয়েও সমস্যা, সিরাজগঞ্জে কমিটি বাতিল করতে হয়েছে, টাঙ্গাইলে কমিটি বাতিল করতে হয়েছে। এই যে নানান ধরনের সমস্যা, এই সমস্যার বা এই বিশৃঙ্খলতার মধ্যে এইসব ঘটনার ফলাফল বাংলাদেশের রাজনীতিতে কেমন ফেলবে বা কি প্রভাব ফেলতে পারে? শুনেন, এদের এইগুলি নিয়ে এই যে কামড়াকামড়ি, এটা হচ্ছে কি কারণে সেটা আপনাকে বুঝতে হবে। আমি আগেই বলেছি, যখন নাকি ক্ষমতার কাছাকাছি তারা যাচ্ছে, সামনে নির্বাচন হবে, নির্বাচনে কার কি স্টেক থাকবে, এটা নিয়ে তারা যখন চিন্তা ভাবনা করবে, যখন আলোচনা হবে, তখন এই ধরনের কামড়াকামড়ি হবে। এটাই স্বাভাবিক। কে নেতৃত্বে আসবে, কে কোন পদ পাবে, কে মন্ত্রী হবে, কে কি হবে, কে এমপি হবে, এগুলি আলোচনা হতে থাকবে। এখন আগামীতে এটা আরো বাড়বে। আর এই সমস্যাটা হয়েছে কি, এদেরকে তো এরা তো ক্ষমতার স্বাদ পেয়ে গেছে একবার, মানে একদম অল্প বয়সে উইদাউট এনি ইনভেস্টমেন্ট তারা কিন্তু মন্ত্রী হয়ে গেছে। আপনি বলবেন না, তারা তো আন্দোলন করছে, আন্দোলন তো অনেকেই করছে, আন্দোলন তাদের ত্যাগ ছিল, হ্যাঁ ত্যাগ ছিল, অনেকে তো নিজের হাত পায়ে দিয়ে দিছে, ওদের ত্যাগ নাই। যে লোকটা গুলি লাগছে, গুলি লেগে একটা চোখ নষ্ট হয়ে গেছে, ও কি এদের চেয়ে কম মেধাবী? আপনি প্রমাণ করতে পারছেন তার মেধাবী যে কম? তাকে এনে বসান, তার তো ত্যাগ আরো বেশি, তাকে বসাচ্ছেন না কেন? যে লোকটা পা কেটে গেছে, মনে করেন পাতে গুলি লাগছে, তাকে এনে বসাই তো খুব আমি খুশি হইতাম যে না ঠিক আছে, একজন জেনুইন। এখন এরা লিডার তো একজন ছিল না, লিডার তো সবাই ছিল লিডার। তো এই যে জিনিসটা, এই সমস্ত বিরোধগুলি তৈরি হয়েছে কেন? এদেরকে মন্ত্রিত্ব দেওয়ার কারণে। এদের মন্ত্রিত্ব দেওয়াতে অন্যদের মধ্যে লোভ এসে পড়ছে, তাহলে আমি কেন না? হোয়াই নট মি? এই প্রশ্নটা কিন্তু উঠছে এবং এটা আগামীতে উঠতে থাকবে। এখন এই প্রতিযোগিতায় তারা বলতে থাকবে যে এই আন্দোলনে কার কত বেশি ভূমিকা ছিল। এখন যার বেশি ভূমিকা ছিল না, সে অন্যজনকে নির্ধারণ করে দিবে ওর ভূমিকা কিন্তু ভাই কম ছিল, এটা বলতে চাবে। এবং ওর ভূমিকা এখন কম করার দেখানোর চেষ্টা করা হচ্ছে, একজন একজনকে ডিফেম করতেছে। এখন এই মুহূর্তে কেন অ্যাটাক করা হয়েছে মাহফুজ আলমকে সেটাও বলি। দেখেন, বইমেলার যে ঘটনাটা ঘটলো, ওই ঘটনার পর 10 তারিখে মাহফুজ আলম কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিল যে মব এটা করা যাবে না, থামান, মব যদি আপনারা না করেন, না থামান, তাহলে আপনাদেরকে আমরা কিন্তু ধরবো। এইটা ওই যারা মব করে, তথাকথিত তৌহিদি জনতা, ওদের পছন্দ হয় নাই। তারা তো তাদের তো লক্ষ্যই একটা, যে আমি একটা ক্যাচাল বাঁধাবো, আমরা 5-6 জন মিলে, বন্ধু বান্ধব মিলে, এর পছন্দ হয় নাই, অতবার ধরে বলো তুমি স্বৈরাচারের দোষর। এই যে একটা বিশৃঙ্খলা তৈরি করা, এই বিশৃঙ্খলা যখন ক্ষমতার মধ্যে আছে মাহফুজ আলম, সে তো এটা দেখছে, তার জন্য সব বদনাম তো হচ্ছে তার। তো সেটা বলছে এইটা তুমি কেন বললা, অতএব তুমি খারাপ, তুমি আন্দোলন চাও না, তুমি অমুক চাও না, তুমি তমুক চাও না। এটা হলো আরেক ধরনের মব, এটা আরেক ধরনের ত্যাগ করা। এটা কিন্তু এখন হচ্ছে এবং আগামীতে আরো হবে।
ওই গ্রুপিং সাব গ্রুপিং, অমুককে ল্যাং মারতে হবে, তার অনুসারীকে সরাতে হবে, এই কারণে এটা হচ্ছে। এবং এটাই প্রমাণ করে যে আমরা কত ক্ষুদ্র স্বার্থ নিয়ে চিন্তা করি। এবং আমি বললাম তো, এদের উপর আমরা অনেক ভরসা করেছিলাম। যখন নাকি প্রাপ্তির সম্ভাবনা চলে আসছে, কি পাবো কি পাবো না, স্বার্থের প্রশ্ন এসেছে, তখন কিন্তু তাদের প্রকৃত চেহারাটা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে, আগামীতে আরো বেরোবে। এই প্রাপ্তির ভার তারা নিতে পারছে না, তো নিতে না পারার প্রচুর কারণ আছে। এই লোকগুলি তো ভাই আসমান থেকে আসে নাই। এই ছাত্র নেতৃত্ব এরা কি আসমানে পেয়ে আসছে? আসমানে পেয়ে আসে নাই। তারা এই দেশে, এই মাটিতে, এই জলবায়ুতে বেড়ে উঠেছে। তো এই জলবায়ুতে অনেক আগাছা, তার মধ্যে ওনারাই কেবল পদ্ম ফুল, এটা হয় না, এটা হয় না। তো যে কারণে তাদের চেহারা ধীরে ধীরে পরিষ্কার হতে থাকবে। যত দিন যাবে আপনি দেখবেন যে কোনো পার্থক্য নাই। আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা, জামাতের নেতা, ছাত্রদের নেতা, কোনো পার্থক্য নেই, একই জিনিস। এবং আপনি আয়নার দিয়ে তাকাই দেখবেন যে আমার চেহারা একই জিনিস, এটা আমারই ভাই ভাতিজা। এই যে আমি হলাম গিয়ে একটা বাটপাত, আর আমার ভাতিজা হয়ে যাবে সাধু, খুব কম ভাই। সুপ্রিয় দর্শক, পরবর্তীতে আবারও কোনো বিষয় নিয়ে আসবেন মাসুদ কামাল, আমাদের সঙ্গে কথা বলবেন এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে ওনার মূল্যবান কথা বলবেন। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।